হ্যালো, ওয়েলকাম টু সাফল্য.com। আজকে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মেঘনাদ বধ কাব্য যে পাঠ্য রয়েছে সেকেন্ড সেমিস্টার এমএ বাংলা, মেঘনাদ বধ কাব্যের চতুর্থ এবং ষষ্ঠ সর্গটা তোমাদের পাঠ্য। মেঘনাদ বধ কাব্যের যে বিষয়বস্তুটা রয়েছে এবং যে প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যা, সেগুলো থাকছে আজকের ভিডিওতে। যেহেতু পুরো স্বর্গটা তোমাদের পাঠ্য নেই, আহ, কারোর ইচ্ছা থাকলে সে পুরো স্বর্গটার ব্যাখ্যা কিংবা পড়াশোনা করতে পারো, কিন্তু সেকেন্ড সেমিস্টারের জন্য শুধুমাত্র চতুর্থ স্বর্গ এবং ষষ্ঠ স্বর্গটা পাঠ্য রয়েছে। আজকে আমরা চতুর্থ স্বর্গের বিষয়বস্তু এবং লাইন ধরে ব্যাখ্যাগুলো আলোচনা করতে যাচ্ছি। যেহেতু অনেকটাই বড় চতুর্থ স্বর্গটা, সে কারণে পুরোটা হয়তো একদিনে করে ওঠা সম্ভব হবে না, কয়েকটা পার্টে ভিডিওটা হবে। আজকে এর ফার্স্ট পার্টটা দেয়া হচ্ছে, চতুর্থ স্বর্গের ফার্স্ট পার্টটা। মেঘনাদ বধ কাব্য তোমরা সবাই জানো আশা করি, মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই যে মেঘনাদ বধ কাব্যটার মূল বিষয়বস্তু কিন্তু রামায়ণ থেকে গৃহীত। কৃত্তিবাস ওঝার যে মানে রামায়ণ লিখেছেন, সেই রামায়ণ থেকে কাহিনীটা নেওয়া হয়েছে। এবং কৃত্তিবাস ওঝাও যে ব্যাসদেবের সংস্কৃত মহাভারত সেটার অনুবাদ করেছিলেন। এবং মাইকেল মধুসূদন দত্ত যখন তার মেঘনাদ বধ কাব্যটা লিখলেন, সেখানে কিন্তু কোনো অনুবাদ তিনি করলেন না। তিনি বিষয়বস্তু কিছুটা নিলেন এবং পুরোটাই তার নিজের মতো মৌলিক একটা রচনা বলা যায়। তবুও তিনি পূর্ববর্তী যে সমস্ত কবিরা রয়েছেন, মহাকবিরা রয়েছেন, তাদেরকে প্রণাম জানিয়েছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জানিয়ে তিনি এই কাব্যটা লিখেছেন। মাইকেল মধুসূদন দত্তের সম্বন্ধে কবি পরিচিতিতে বলতে গেলে তিনি ইংরেজ কবি হওয়ার স্বপ্ন দেখেছিলেন একসময়। ছোটবেলায় স্কুলে পড়ার সময় থেকে এবং পরবর্তীকালে কলেজে ভর্তি হওয়ার সময়ও তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য তার মধ্যে যে জেদটা দেখা গিয়েছিল, সেই কারণে পিতা এবং পুত্রের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের পিতার সাথে তার দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তিনি তার জেদের কাছে কাউকেই সামনে দাঁড়াতে দেননি। তিনি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হলেন। কিন্তু পিতা পুত্রের এই বিবাদ চরমে গিয়ে পৌঁছালো। তাকে ত্যায্যপুত্র করা হলো। তিনি গিয়ে পৌঁছালেন মাদ্রাজে এবং মাদ্রাজে থাকাকালীন তিনি ভিশন অব দ্য পাস্ট, ক্যাপটিভ লেডি নামক কাব্যগুলো লিখলেন। লেখার পরে তিনি আরো যেসব ইংরেজি ছোটখাটো রচনা করেছিলেন, এক গির্জার চার্চকে গির্জার একজন পাদ্রীকে তিনি দেখিয়েছিলেন। দেখানোর পরে সেখান থেকে তাকে ফিডব্যাক দেওয়া হয়েছিল যে তোমার লেখার মধ্যে অবশ্যই সৃজনশীলতা রয়েছে, কিন্তু তুমি নিজের ভাষায় চেষ্টা করলে আরো বেশি সার্থকতা পাবে। তারপরে তিনি পিতার মৃত্যু সংবাদের খবর পেলেন এবং মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে আসলেন। মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে আসার পরে বেলগাছিয়া নাট্যশালায় যে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকটা অভিনীত হচ্ছিল, সেই নাটকের অভিনয় দেখতে তিনি সস্ত্রীক সেখানে উপস্থিত ছিলেন। যেহেতু নাটকটা বাংলায় অভিনীত হচ্ছিল, সেই কারণে ইংরেজ কর্তা ব্যক্তিরা এই নাটকের মর্মার্থ বুঝতে পারবেন না। তার বন্ধু রাজনারায়ণ দত্ত তাকে রাজনারায়ণ বসু তাকে অনুরোধ করেছিলেন যে এই রত্নাবলী নাটকটার ইংরেজি অনুবাদ করে দেওয়ার জন্য। তিনি যখন এই নাটকটার অনুবাদ কার্য শুরু করলেন, তখন তার মনে হয়েছিল বাঙালিরা অলীক কুনাট্য রঙ্গে মজে আছে এবং এই নাট্যরস পিপাসা বাঙালির নিবৃত্ত করার জন্য এই ধরনের সংস্কৃত ঘেঁষা অনুবাদমূলক নাটক যথেষ্ট নয়। তখন তিনি নিজেই নাটক লেখার কাজে হাত দেন এবং তার ফলশ্রুতি হলো শর্মিষ্ঠা নাটক। 1859 সালে তিনি শর্মিষ্ঠা নাটক লিখলেন। তারপরে আস্তে আস্তে তার একদিকে নাটক এবং কাব্যর চর্চাও শুরু হলো। মেঘনাদ বধ কাব্যটা 1860 সালে তিনি লিখলেন। এই মেঘনাদ বধ কাব্যে আমরা দেখেছি রাম এবং রাবণের যে দ্বন্দ্ব। রাম এবং রাবণের দ্বন্দ্বে রাবণ পক্ষের পরাজয় এবং রাম পক্ষের, মানে দেবতা পক্ষ বলা যায়, রাম পক্ষের জয়।
সীতা দেবীকে সেখান থেকে উদ্ধার করা এই সমস্ত কিছু, এবং রামচন্দ্রকে যে দেবতার আসনে অধিষ্ঠিত করা হয়েছিল পুরাতন মানে রামায়ণে বাল্মীকি এবং কৃত্তিবাস ওঝা সৃষ্ট রামায়ণে, এখানে এসে রামচন্দ্রের সেই দেবত্ব কিছুটা ক্ষুণ্ণ হয়ে গেল। মাইকেল মধুসূদন দত্তের হাতে রামচন্দ্রের গরিমা কিছুটা হ্রাস পেলেও রাবণ, ইন্দ্রজিৎ, বীরবাহু এদের রাবণ পক্ষের যে দর্প এবং যে শক্তিশালী বীর, সেই বীরত্ব এখানে প্রকাশিত হলো। সেই কারণে এটা বীর রসের কাব্য নামে অভিহিত হয়েছে। এই কাব্যের প্রথম সর্গের নাম অভিষেক, তারপরে অস্ত্রলাভ, সমাগম এবং চতুর্থ সর্গের নাম অশোকবন। এই যে পরপর নামগুলো চলে আসছিল, অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, চতুর্থ সর্গের নামটা একটু অন্যরকম। নামটা অশোকবন। কেন এই ধরনের নামকরণ করা হলো? অশোকবন নামটা কি এই কাব্যের পক্ষে অপ্রাসঙ্গিক কিনা, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। এছাড়াও পরীক্ষায় আসে, আগের বছর যেমন এসেছিল পরীক্ষাতে, যে মেঘনাদ বধ কাব্যের চতুর্থ সর্গের গুরুত্ব বিচার করো। তো আগের বছর চরিত্র থেকে কিছু দেয়া হয়নি সম্ভবত। তো এবছর সীতা চরিত্র ভালো করে পড়তে হবে, রাবণ চরিত্র রয়েছে, ইন্দ্রজিৎ চরিত্র রয়েছে, এগুলো ভালো করে দেখে যেতে হবে। এবং চতুর্থ মেঘনাদ বধ কাব্য মহাকাব্য হতে পেরেছে কিনা, কিংবা চতুর্থ স্বর্গের নামকরণটা কি অপ্রাসঙ্গিক, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো চতুর্থ স্বর্গের বিষয়বস্তু কি রয়েছে এবং কেন এর নাম অশোক বন রাখা হয়েছে, সেই সম্বন্ধে আলোচনা করছি। তো এই অশোক বনের বিষয়বস্তুটা আগে আমাদের জানা দরকার। কবিতার প্রথমেই কবি মাইকেল মধুসূদন দত্ত তার পূর্ববর্তী যে কবিরা রয়েছেন তাদেরকে প্রণাম জানিয়েছেন। বলেছেন, নমি আমি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি, হে ভারতের শিরচূড়ামণি, তব অনুগামী দাস রাজেন্দ্র সঙ্গমে, দিন যথা যায় দূর তীর্থ দর্শনে। পশিয়াছে কত যাত্রী যশের মন্দিরে, দমনিয়া ভবদম দুরন্ত সমনে। অমর শ্রী ভর্তহরি সুরি ভবভূতি শ্রীকণ্ঠ, ভারতে খ্যাত বরপুত্র যিনি, ভারতীর কালিদাস সুমধুরী ভাষী, মুরারি মুরলী ধ্বনি সদৃশ মুরারি, মনোহর কীর্তিবাস কীর্তিবাস কবি, এ বঙ্গের অলঙ্কার। এ হে পিত কেমনে কবিতা রসের স্বরে রাজহংস কুলে, মিলি করি কেলি আমি না শিখালে তুমি। এই যে প্রথমের যে স্বর্গটা পুরোটা পড়তে গেলে ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে এবং সেটা বোরিং হয়ে যাবে। তো প্রথম যে স্বর্গটাতে কবি বিশ্বনাথ কবিরাজ স্বর্গারম্ভে যে নমস্কার এবং আশীর্বাদ প্রার্থনাকে মহাকাব্যের অন্যতম শর্ত হিসেবে নির্ধারণ করেছিলেন। এবং এই যে চতুর্থ স্বর্গে সাহিত্য দর্পণকারের এই শর্তটি মধুসূদন পালন করেছেন। বিশ্বনাথ কবিরাজের নিয়ম অনুসারে যে কোনো মহাকাব্য কিংবা কাব্যের শুরুতে নমস্কার এবং আশীর্বাদ প্রার্থনা একটা রীতি। তো মাইকেল মধুসূদন দত্ত সেই রীতিটাকে কিন্তু ফলো করেছেন। এখানে উনি স্বর্গের প্রথমেই পূর্ববর্তী কবিদের নমস্কার জানিয়েছেন এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করেছেন। এই যে আশীর্বাদ প্রার্থনা করে, যে এই পর্যন্ত আশীর্বাদ প্রার্থনা করেছেন, কিন্তু কোথা পাবো দিন আমি, রত্নরাজি তুমি নাহি দিলে, রত্নাকর কৃপা প্রভু করো অকিঞ্চনে। ভাসিছে কনক লঙ্কা আনন্দের নীরে, সুবর্ণ দ্বীপ মালিনী রাজেন্দ্রাণী যথা রত্নহারা। এই প্রথম যে প্যারাগ্রাফটা রয়েছে, এই প্রথম প্যারাগ্রাফে উনি পুরোটাই পূর্ববর্তী কবিদের নমস্কার করেছেন এবং প্রার্থনা নিয়েছেন, এবং যে কবির কথা তিনি এখানে সরাসরি উল্লেখ করেছেন তাদের নাম হলো, প্রথমে বাল্মীকির কথা দেখো বলেছেন। বাল্মীকিকে অনুসরণ করেই ভবভূতি রচনা করেছিলেন, কি উত্তর রামচরিত রচনা করেছিলেন, বীরচরিত নাটক রচনা করেছিলেন। ভর্তহরির কথা রয়েছে, ভর্তহরি রচনা করেছিলেন রামচরিতাত্মক ভট্টিকাব্য। কালিদাসের কথা রয়েছে, তিনি রচনা করেছিলেন রাম পাঁচালী।
মাইকেল মধুসূদন দত্তের বিশ্বাস ছিল বাল্মীকি দয়া না করলে এইসব কবিদের পাশাপাশি কাব্য বিশ্বে তেমনি নতুন মালা গাঁথতে তিনি পারতেন না। এই বাল্মীকির বন্দনায় পরোক্ষভাবে কবি স্বীকার করে নিলেন এই স্বর্গ রচনায় তিনি রসদ সংগ্রহ করেছেন বাল্মীকির থেকেই। তাহলে বাল্মীকির থেকেই তিনি রসদ সংগ্রহ করেছিলেন, কিন্তু যেহেতু তিনি আধুনিক কবিদের মতো চিন্তা ভাবনা রাখেন, সেহেতু তার কাব্যেতে কিছুটা পুরনো চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে নতুন চিন্তা ভাবনাকেও আমরা দেখতে পাবো। তিনি সেগুলোকেও স্বাগত জানিয়েছেন। তো এখানে তিনি স্বীকারই করে নিয়েছেন। এরপরে বলছেন আগামীকালের যুদ্ধে লঙ্কা ও মেঘনাদকে অভিষিক্ত করা হচ্ছে সৈন্যাপত্যে। এই যে এই জায়গাটা থেকে ভাসিছে কনক লঙ্কা আনন্দের নীরে সুবর্ণ দ্বীপ মালিনী রাজেন্দ্রাণী যথা রত্নহারা। ঘরে ঘরে বাজিছে বাজনা নাচিছে নর্তকী বৃন্দ গাইছে সুতানে গায়ক নায়কে লয়ে কেলিছে নায়কী খল 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 হাসি মধুর অধরে কেহ বা সুরাতে রত কেহ সুধি পানে দ্বারে দ্বারে ঝোলে মালা গাঁথা ফল ফুলে গৃহাগ্রে উড়িছে ধ্বজ বাতায়নে বাতি জনস্রোত রাজপথে বহিছে কল্লোলে যথা মহোৎসবে যবে মাতে পুরবাসী রাশি রাশি পুষ্ট বৃষ্টি হয়েছে চৌদিকে সৌরভে পুরিয়া পুরি জাগে লঙ্কা আজি নিশীথে ফিরেন নিদ্রা দুয়ারে দুয়ারে কেহ নাহি সাধে তারে পশিতে আলয়ে বিরাম বর প্রার্থনে মরিবে বীরেন্দ্র ইন্দ্রজিৎ কালিরামে মরিবে লক্ষণে সিংহনাদে খেলাইবে শৃগাল সদৃশ বৈরী দলে সিন্ধু পারে আনিবে বাঁধিয়া বিভীষণে চাঁদেরে রাহু জগতের আখি জুড়াবে দেখিয়া পুনঃ সে সুধাংশু ধনে আশা মায়াবিনী পথে ঘাটে ঘরে দ্বারে দেউলে কাননে গাইছে গো এই গীত আজি রক্ষপুরে কেননা ভাসিবে রক্ষ আহ্লাদ সলিলে। এখানে যে আগামীকাল যুদ্ধ হবে, যুদ্ধে মেঘনাদকে অভিষিক্ত করা হচ্ছে, কারণ তার আগে বীরবাহুর মৃত্যু আমরা দেখেছি প্রথম স্বর্গে। বীরবাহুর মৃত্যু দেখা গেছে, কিন্তু তারপরেও সেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। মেঘনাদকে অভিষিক্ত করা হচ্ছে সৈন্যপত্যে। লঙ্কাবাসীরা নিশ্চিত যে রাম লক্ষ্মণের মৃত্যু হবেই। শত্রুরা ভয়ে পালাবে সমুদ্র পারে। বদ্ধ দশায় রাজপদে নিতে হবে বিভীষণ। পথে ঘাটে রাজদ্বারে বাগানে ঘরে রাক্ষসেরা যে যেখানে আছে সকলে আশায় পুলকিত। আনন্দ সাগরে ভাসছে গোটা সারা লঙ্কা। শুধু অশোকবনেই সীতা একাকুলা। এই এতক্ষণ ধরে আমরা ওখানকার যুদ্ধোন্মাদনা, ওখানকার এই যে মেঘনাদ যে সৈন্যাপত্যে বরণ করছে, এই প্যারাগ্রাফটা পর্যন্ত সেইটা দেখা গেল। কিন্তু এবার পট পরিবর্তন হচ্ছে, এবং পট পরিবর্তন হয়ে কি দেখানো হচ্ছে? বলছে একাকিনী শোকাকুলা অশোক কাননে কাঁদেন রাঘব বাঞ্ছা। আধার কুটিরে নীরবে দুরন্ত চেরি সতীরে ছাড়িয়া ফেরে দূরে মত্ত সবে উৎসব কৌতুকে হীন প্রাণা হরিণীরে রাখিয়া বাঘিনী নির্ভয় হৃদয়ে যথা ফেরে দূর বনে। মলিন বদনা দেবী হায়রে জ্যামতি খনির তিমির গর্ভে সূর্যকান্ত মণি কিংবা বিম্বধরা রমা অম্বুরাশি তলে। শনিছে পবন দূরে রহিয়া চাহিয়া উচ্ছ্বাসে বিলাপী যথা লড়িছে বিষাদে মর্মরিয়া পাতাকুল। বসেছে অরবে শাখে পাখি রাশি রাশি কুসুম পড়েছে তরুমূলে যেন তরু তাপি মনস্তাপে ফেলিয়াছে খুলি সাজ দূরে প্রবাহিনী উচ্চ বিচি রবে কাঁদি চলিছে সাগরে কহিতে বারিশে যেন এ দুঃখ কাহিনী। এই যে সীতা, এবার এই চতুর্থ স্বর্গ জুড়ে পুরো আমরা সীতা এবং সরমার কথোপকথনটা দেখতে পাবো। দূরে অশোক বনে সীতা একাকুলা এবং শোকে আকুল হয়ে বসে আছেন। প্রহরায় আছে কারা? দুরন্ত চেরিরা। কিন্তু সেই দুরন্ত চেরিরা আজকে তাকে একা ফেলে চলে গেছে উৎসবে।
কিসের উৎসব? এই যে মেঘনাদ সিংহাসনে বসছে সেই আনন্দে লঙ্কায় উৎসব পালিত হচ্ছে সেখানে চলে গেছে। সীতা পড়ে আছে হীনবল হরিণীর মতো। তার জন্য তার দুঃখে বৃক্ষ ছড়াচ্ছে অজস্র ফুল। শাখায় শাখায় পাখিরা নীরব। এমন সময় সবার অলক্ষ্যে তার কাছে এসে উপস্থিত হলেন বিভীষণ পত্নী সরমা। তিনি জানালেন তিনি তার জন্য এনেছিলেন সিঁদুর। এই যে কৌটা খুলি রক্ষবধূ যত্নে দিলা ফোঁটা, এই প্যারাগ্রাফটা দেখো। তারপরে তার আগেও আনিয়াছি কৌটায় ভরিয়া সিন্দুর, তোমাদের লাইন তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে, সুতরাং পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে তোমাদের। ওর জন্য সিঁদুর নিয়ে এসছেন এবং কৌটো খুলে সেই সিঁদুর সযত্নে সীতার কপালে পরিয়ে দিতে চাইছেন। বলছেন সেই সিঁদুর তিনি পরিয়ে দিয়েছেন সীতার কপালে। সধবা রমণী সীতাকে কি সিঁদুর ছাড়া মানায়? সেই সময় সরমা এসে বসেছেন সীতার পদতলে। কবি এখানে খুব সুন্দরভাবে উপমা দিয়েছেন যে যেন তুলসী তলায় প্রদীপ জ্বলছে। এই যে এই লাইনটা দেখো, লাইনটা আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। এতে কহিয়া পুনঃ বসিলা যুবতী পদতলে, আহামরি সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জ্বলিল উজলি। বলছে তুলসী তলায় যেন প্রদীপ জ্বলছে। সীতার কাছে সরমার এসে বসাটাকে মনে হচ্ছে। এর আগে সীতার কাছে তার স্বয়ম্বরের কথা শুনে গিয়েছিলেন, আজ শুনতে এসেছেন তার অপহরণ বৃত্তান্তের কথা। এর আগে কিছুক্ষণ আগে সীতার কাছে এসে সরমা রাবণের নামে অনেক কিছু নিন্দা করেছে, কিন্তু সীতা এবার তা উত্তর দিচ্ছেন, বলছেন বৃথা গঞ্জ দশাননে তুমি বিধুমুখী, আপনি খুলিয়া আমি ফেলাই নদূরে। যে সরমা এসে বলেছিলেন তোমাকে কি সধবা নারীকে অলংকার ছাড়া কি মানায়? তো রাবণ এতটাই নিষ্ঠুর যে তোমার অলংকারগুলো পর্যন্ত হরণ করেছে। তার উত্তর দিচ্ছেন সীতা এই লাইনগুলোতে, বলছে আমি এই মানে আমি নিজের প্রাণ রক্ষার জন্য এবং রাম লক্ষ্মণকে পথ চেনাবার জন্য আমি আমার অলংকারগুলো খুলে ফেলে দিয়েছি। সেখানে রাবণের কোনো মানে দোষ নেই। তুমি বৃথাই তাকে গঞ্জনা করছো বিধুমুখী। আপনি খুলিয়া আমি ফেলাইনু দূরে আভরণ, যবে পাপী আমারে ধরিল বনাশ্রমে, ছাড়াইনু পথে সে সকলে চিহ্ন হেতু। সেই হেতু আনিয়াছে হেতা এ কনক লঙ্কাপুরে, ধীর রঘুনাথে মণি মুক্তা রতন কি আছেলো জগতে, যাহে নাহি অবহেলি লোভিতে এ ধনে। কহিলা সরমা দেবী শুনিয়াছে দাসী, তব স্বয়ম্বর কথা তব সুধা মুখে। আগে স্বয়ম্বরের কথা শুনে গেছে, এবার বলছে দূরে দুষ্ট চেরিদল এই অবসরে কহ মোরে বিবরিয়া শুনি সে কাহিনী। তোমাকে কিভাবে রাবণ অপহরণ করলো সেই কাহিনী আমাকে তুমি বলো। এবার সীতা সেই কাহিনী বলতে শুরু করবেন। কাহিনী বলতে শুরু করছেন, কিভাবে বলছেন আমি আগে ব্যাখ্যাটা বলে দিচ্ছি। এই যে এই প্যারাগ্রাফটা থেকে সীতা হলো যে এই যে ছিনু মোরা সুলোচনা, এখান থেকে ছিনু মোরা বলছে যে বৃক্ষর চূড়ায় কপত কপতি যেমন মানে পাখিরা যেভাবে সুখের নীড়ে বসবাস করে, তেমনি তিনিও রামচন্দ্রের সঙ্গে গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে বাসা বেঁধেছিলেন, মানে ঘর বেঁধেছিলেন। সেখানে তাদের কোনো অভাব ছিল না। ফলমূল সংগ্রহ করে আনতেন লক্ষ্মণ, মাঝে মাঝে মৃগয়া করতেন রামচন্দ্র। সীতা রাজকন্যা ও রাজবধূ হলেও তিনি ভুলে গিয়েছিলেন সমস্ত রাজসুখ। বিচিত্রবর্ণ পাখিদের গান, ময়ূরের নৃত্য, হরিণ শিশুর সঙ্গে খেলা, নবলতিকার বিয়ে দেওয়া, কখনো স্বামীর সঙ্গে পরমানন্দে ভ্রমণ ও মধুর বিশ্রাম লাভে মগ্ন হয়ে গিয়েছিলেন তিনি। মাঝে মাঝে ঋষিপত্নীরা এসে বেড়াতে আসতেন তার কাছে, তাদের সঙ্গে গল্প করতেন সীতা,
আবার কখনো আবার পর্বত শিখরে স্বামীর পায়ের তলায় বসে তার কাছে শুনতেন আগম, পুরাণ, বেদ, পঞ্চতন্ত্রের কথা। পূর্ব বৃত্তান্ত বর্ণনায় রামচন্দ্রের প্রসঙ্গ আসলেই সীতা বারবার বিষণ্ণ হয়ে পড়ছেন, অশ্রুপাত করছেন এবং ঘন ঘন মূর্ছিত হয়ে পড়ছেন। সরমা অনুভব করেছিলেন তার সেই মর্মব্যথা। এই যে এই প্যারাগ্রাফ জুড়ে পুরোটাই এই বৃত্তান্তটা দেয়া রয়েছে। এই যে পঞ্চবটী বনে মোরা গোদাবরী তটে ছিনু সুখে, এই লাইনগুলো পুরোটাতেই এই বর্ণনাগুলো দেয়া রয়েছে। আজকের ভিডিওতে পার্ট 1-এ আজকে এই পর্যন্তই আলোচনা করা হলো। পরের ভিডিওতে পরবর্তী যে পার্টটা রয়েছে সেই পার্ট নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।